সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নতুন আয়োজন স্পোর্টস ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা কাজী। স্পোর্টসের নানা ধরনের খবর জানাবো আজ। প্রথমে জেনে নেই কি থাকছে আজকের আয়োজনে। স্যাভিলন ডিওর জেতার প্রতিযোগিতায় মেসি, রোনালদোর চেয়ে এগিয়ে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। চালু হলো পাকিস্তান ক্রিকেটের হল অব ফেম, জায়গা পেয়েছেন 6 সাবেক। রিয়ালকে টপকে সবচেয়ে দামি ক্লাব বার্সেলোনা। শ্রীলঙ্কায় কোয়ারেন্টাইন করছে বাংলাদেশ দল। চালু হলো পাকিস্তান ক্রিকেটের হল অব ফেম, আর শুরুতে এতে জায়গা পেয়েছেন ক্রিকেটের 6 কিংবদন্তি ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে 2021 সাল থেকে প্রতি বছর 3 জন করে ক্রিকেটার জায়গা পাবেন এই হল অব ফেমে। একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচারক প্যানেলে বেছে নেবে এই 3 জন। সালের জানুয়ারিতে যাত্রা শুরু হয়েছিল আইসিসি হল অব ফেমের। প্রথম বছরই 55 জন কিংবদন্তি ক্রিকেটারকে জায়গা দেওয়া হয় সেই হল অব ফেমে, যাদের মধ্যে ছিলেন 4 জন পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ ও হানিফ মোহাম্মদ। পরে 2013 সালে আইসিসির হল অব ফেমে জায়গা পান ওয়াকার ইউনুস এবং 2020 সালে জহির আব্বাস। সব মিলিয়ে আইসিসির হল অব ফেমে এখনো পর্যন্ত জায়গা পাওয়া 90 জন ক্রিকেটারের মধ্যে পাকিস্তানেরই 6 জন। এই 6 জনকে রেখেই এবার যাত্রা শুরু হয়েছে পাকিস্তান ক্রিকেটের হল অব ফেমের। এর সাথে প্রতি বছর যোগ হবে 3টি নতুন নাম। প্রতি বছর 16 অক্টোবর এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে সম্মান পাওয়া এই 3 ক্রিকেটারের নাম। 1952 সালের 16 অক্টোবর নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট খেলতে নেমেছিল পাকিস্তান। দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ। হল অব ফেমে জায়গা দেওয়ার জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচারক প্যানেল বাছাই করবে ক্রিকেটারদের। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর 5 বছর পার হলেই শুধু পাকিস্তান ক্রিকেটের হল অব ফেমে জায়গা পাওয়ার জন্য বিবেচিত হবেন। এদিকে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে টি-20তে 6000 রানে পৌঁছানোর কৃতিত্ব দেখিয়েছেন অধিনায়ক বাবর আজম। সব মিলিয়ে তালিকার 2-এ আছেন পাকিস্তানের এই ব্যাটিং সেন্সেশন। এই সপ্তাহে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাবর এই মাইলফলকে পৌঁছান। সেটি ছিল তার ক্যারিয়ারের 165তম ইনিংস। এই অর্জনের পথে তিনি টপকে গেছেন শন মার্শ, বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চকে। আন্তর্জাতিক টি-20তে তালিকায় 1 নম্বর নামটি ক্রিস গেইলের। ক্যারিবীয় তারকা 6000 রান করেছিলেন 162 ইনিংসে ব্যাটিং করে। করোনা ভাইরাস মহামারীর কারণে 2020 সালের ব্যালন ডিওর পুরস্কার বাতিল হয়েছিল, যে কারণে এবারের আসরটি নিয়ে সবার আগ্রহ একটু বেশি। কার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কারটি, সে আলোচনাও শুরু হয়েছে। আগামী ডিসেম্বরে এই পুরস্কার দেয়া হলেও এখন থেকে পরবর্তী কয়েক সপ্তাহের পারফরমেন্সই এই পুরস্কারের সম্ভাব্য বিজয়ী ঠিক করে দেবে বলে ধারণা ফুটবল বিশেষজ্ঞদের। ইউরোপীয় ফুটবলে এবার একাধিক চমক জাগানিয়া দলের শিরোপা জয়ের সম্ভাবনার কারণেও ধারণা করা হচ্ছে এবার নতুন কারো হাতে উঠতে যাচ্ছে পুরস্কারটি। তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ফুটবল বিষয়ক ওয়েবসাইট goal.com যে সম্ভাব্য বিজয়ীদের তালিকা দিয়েছে তাতে সর্বশেষ 2019 সালের বিজয়ী লিওনেল মেসিকে রাখা হয়েছে 3 নম্বরে। ফ্রান্সের 2018 বিশ্বকাপ জয়ের নায়ক এমবাপ্পে গত 2 মৌসুম ধরেই ক্লাব ফুটবলে খেলেছেন দুর্দান্ত। চলতি মৌসুমে এখনো পর্যন্ত 19 গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন 3টি গোল। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুয়ে মেসিদের বিপক্ষে হ্যাটট্রিকই এমবাপ্পেকে ব্যালন ডি'অরের দৌড়ে নিয়ে আসে। এরপর কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে গিয়ে জোড়া গোল করার পর এমন কেউ নেই যে এমবাপ্পেকে বাদ দিয়ে ব্যালন ডি'অরের হিসাব করতে পারে। পুরো চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। এই বছরে ইতিমধ্যেই একটি শিরোপাও জিতেছেন ক্লাবের হয়ে। পঁচিশ গোল করে বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি রয়েছেন 3 নম্বরে। বায়ার্নের হয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন তিনি। বার্সেলোনার জার্সিতে 19 গোল করা লিওনেল মেসি রয়েছেন তালিকার 3 নম্বরে।
ক্লাবের মতো এই আর্জেন্টাইন সুপারস্টারের সময়টা ভালো যাচ্ছে না, তবে সবচেয়ে হতাশা জাগানিয়া পারফরমেন্স জুভেন্টাসের পর্তুগিজ ফরওয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর। ক্লাবের হয়ে সুপার কোপা ইটালিয়া জিতলেও ব্যালন ডিওর জয়ীদের সম্ভাব্য তালিকায় তাকে ভাবা হচ্ছে না। তালিকায় তার নাম ৯ নম্বরে। চলতি মৌসুমে CR7 গোল করেছেন ১৭টি। তালিকায় তার চেয়ে ওপরে রয়েছেন কেভিন ডু ব্রুইনো, রোমেলু লুকাকু, গুন্দোয়ান ও করিম বেনজোমা। তবে যেহেতু এখনও মৌসুমের অনেকটা সময় বাকি রয়েছে, তাই এই তালিকায় যে কেউ নিজেকে উপরের দিকে নিয়ে যেতে পারবেন। আবারও স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে তাদের মাঠে গিয়ে জিততে না পারলেও ড্র করে ফিরছে ডিয়াগো সিমিওনের শিষ্যরা। তার প্রতিপক্ষের মাঠে এই গুরুত্বপূর্ণ একটি পয়েন্টই দলটিকে লা লিগার শীর্ষে নিয়ে এসেছে। যদিও দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সাথে ক্লাবটির পয়েন্টের ব্যবধান মাত্র ১-১, আর বার্সেলোনার চেয়ে তারা এগিয়ে আছে ২ পয়েন্টে। তবুও ইনজুরি আক্রান্ত দলটি আশা করছে এই ব্যবধান ধরে রেখে ২০১৩ থেকে ১৪ মৌসুমের পর আবারও লা লিগার শিরোপা নিজেদের ঘরে নিতে পারবে। এখনো পর্যন্ত ৩০ ম্যাচ শেষে অ্যাটলেটিকোর পয়েন্ট ৬৭ আর সমান সংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের ৬৬, বার্সেলোনা ঝুড়িতে রয়েছে ৬৫ পয়েন্ট। যে কারণে অনেকেই চলতি মৌসুমে শিরোপার দৌড়ে রাখতে চাইছেন না কাতালানদের, কারণ দুই প্রতিপক্ষকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়া সহজ হবে না লিওনেল মেসিদের। যদিও মৌসুমের এখনো ৮টি করে ম্যাচ বাকি রয়েছে সব দলের। এদিকে অনেকদিন ধরে হতাশাজনক পারফরমেন্স করলেও রিয়াল মাদ্রিদকে টপকে বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের খ্যাতি পেয়েছে কাতালান জায়ান্ট FC বার্সেলোনা। ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে ক্লাবটির বর্তমান মূল্যমান ৪.৭৬ বিলিয়ন মার্কিন ডলার, রিয়াল মাদ্রিদের যা ৪.৭৫ বিলিয়ন। পরিবর্তন এসেছে তালিকার ৩ নম্বর স্থানটিতে। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ৩-এ উঠে এসেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে সরিয়ে। তবে ক্লাব দুটির মাঝে ব্যবধান সামান্যই। বায়ার্নের মার্কেট ভ্যালু ৪.২২ বিলিয়ন মার্কিন ডলার, আর ৪-এ নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের ৪.২ বিলিয়ন। সেরা ১০-এ সবচেয়ে বেশি আছে ইংলিশ ক্লাব। লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল ও টটেনহাম হটস্পারের নাম রয়েছে সেরা ১০-এ। টেস্ট সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কায় পৌঁছে কোয়ারেন্টাইন করছে বাংলাদেশ দল। নেগম্বোতে টিম হোটেলে চলছে ৩ দিনের কোয়ারেন্টাইন। বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে সোমবার দুপুরে কলম্বোর পথে রওনা হয় মুমিনুল হকের নেতৃত্বাধীন দল। ক্রিকেটারদের ২১ সদস্যদের দলের সঙ্গে এই বহরে সাপোর্ট স্টাফ কর্মকর্তা সহ আছেন মোট ৪১ জন। কলম্বোর কাছেই নেগম্বোতে ৩ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের। এরপর কোয়ারেন্টিনের মধ্যেই অনুশীলনের সুযোগ মিলবে ২ দিন। আগামী শনি ও রবিবার নেগম্বোর কাছেই কাতুনায়কের CMCG মাঠে নিজেদের মধ্যে ভাগ হয়ে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মুমিনুলরা। এরপর দল যাবে ক্যান্ডিতে। পাল্লেকেরলে আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২১শে এপ্রিল, আর সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে একই ভেন্যুতে ২৯শে এপ্রিল। শ্রীলঙ্কার এই সফরে ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের ২টি ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট ০। ২০১৯ সাল থেকে সব মিলিয়ে ৯ টেস্ট খেলে জিম্বাবুয়ের বিপক্ষে দেশটির মাটিতে একটি ম্যাচ ছাড়া সবকটি হেরেছে দল। সবশেষ গত ফেব্রুয়ারিতে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে হারতে হয়েছে ২-০-তে। এছাড়া নিউজিল্যান্ডেও ওয়ানডে ও T20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। যদিও শ্রীলঙ্কায় যাওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক বলেন, ব্যর্থতার এই বৃত্ত ভাঙতে চান তারা। আর দলের সঙ্গে কর্মকর্তা হিসেবে যাওয়া BCB পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেছেন, ক্রিকেটারদের প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকলেও মাঠের পারফরমেন্স কেন হচ্ছে না সেটি বুঝে উঠতে পারছেন না। তবে তার আশা, শ্রীলঙ্কা সফরে ব্যর্থতার জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারবে বাংলাদেশ দল।
শ্রীলঙ্কায় বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে 2017 সালে। সেবার প্রথম টেস্টে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের ১০০তম টেস্টে স্মরণীয় জয় পায় দলটি। করোনা মহামারীকালে এটি হবে বাংলাদেশের দ্বিতীয় সফর। নিউজিল্যান্ডের সীমিত ওভারের সিরিজে খেলে গত 4 এপ্রিল দেশে ফেরে দল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন বিডি দর্পণের ফেসবুক পেজে।